আসলে আজকে একটু ভাবছিলাম যে আসবো না, অন্য কাজের ব্যস্ততা ছিল। তারপর ভাবলাম যে না আসলে আপনাদের সাথে দেখা হবে না, দেখা হওয়ার লোভে চলে আসি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, পরিচিত হওয়া, দেখা হওয়া। আমার নাম বলছে প্রফেসর নোমান ফারুক, আমি আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে 01819823030। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ফেসবুক আইডি হলো নোমান ফারুক, NOMANFARUK। শুধু মাঝের দুইটা ওয়ার্ড হলো ফেসবুক আইডি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটাকে আমরা বাংলায় বলি উত্তম কৃষি চর্চা, আর ইংরেজিতে বলি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। অনেকে সংক্ষেপে এটাকে গ্যাপ নাম বলছে, গ্যাপ বলে। এখন গ্যাপটা কেন দরকার, কি বিষয় সেটা নিয়ে আমরা বলবো। আমরা যদি এক কথায় বলি যে গ্যাপটা হলো কোনো ফল ফসল চাষাবাদের কিছু নিয়ম কানুন যেগুলো অনুসরণ করলে আপনার উৎপাদিত ফল ফসলটা নিরাপদ হবে। এমন কিছু নিয়ম কানুন, এমন কিছু নীতি যেগুলো অনুসরণ করলে কি হবে, আপনার ফসলটা কি হবে, নিরাপদ হবে। আমরা এখন কিন্তু নিরাপদ খাদ্য নিয়ে সবাই সচেতন, তাই না? আমরা বলে থাকি যে খাদ্যটা নিরাপদ না, সেটা কিন্তু কোনো খাবারই না। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের যে খাত, প্রধান দুটা খাতের মধ্যে একটা হলো আমাদের রেমিটেন্স, আর একটা হলো আমাদের তৈরি পোশাক। আমরা চিন্তা করতেছি যে বাংলাদেশে যে কৃষির একটা জোয়ার আসছে এখন, বাণিজ্যিক কৃষি যেটাকে আমরা বলি, এই বাণিজ্যিক কৃষিকে টেকসই করতে হলে রপ্তানিমুখী কৃষিতে যেতে হবে। আর সেই রপ্তানিমুখী কৃষিতে যেতে হলো আমাকে যে বিষয়টা লাগবে সেটা হলো উত্তম কৃষি চর্চা। কারণটা কি? কারণটা আমরা একটু দেখাচ্ছি যে কারণ হলো যে আপনি যদি নিরাপদ না হয়, আপনার ফসলটা যদি নিরাপদ না হয়, তাহলে এক্সপোর্ট হবে। মানে যিনি বায়ার, যিনি ইম্পোর্টার অথবা এক্সপোর্টার বিদেশে নিবেন, সে তো চায় যে তার ফসলটা নিরাপদ দিতে হবে, এটার একটা গ্যারান্টি থাকতে হবে, নাহলে তো সে নিবেন। তার মানে আপনার এটা যদি সেফ হয়, তাহলে লজিক্যাল কনসিকুয়েন্স হলো আপনার মার্কেট অ্যাক্সেসটা বাড়বে, এক্সপোর্ট বাড়বে, ইন্টারনাল মার্কেটের চাহিদা বাড়বে, সেই বিষয়ে। এবং এটাই আমরা দেখিয়েছি যে বাংলাদেশ কৃষিতে কিন্তু স্বাধীনতোত্তর বাংলাদেশে আমরা বলে থাকি সবচেয়ে বড় সফলতার গল্প হলো কৃষিতে। আমাদের 7.5 কোটি মানুষ ছিল, আজকে 18 কোটি মানুষ, কিন্তু আমাদের খাদ্য উৎপাদনও কিন্তু কয়েক গুণ বেড়েছে। এবং অনেকগুলো ফল ফসলে বৈশ্বিক র্যাঙ্কিং আমরা একটা ভালো অবস্থান পেয়েছি। কিন্তু যদি আমরা এক্সপোর্ট সিনারিও দেখি, আমরা দেখি যে আসলে আমাদের কৃষি পণ্যের রপ্তানি আয় $1 বিলিয়ন কাছাকাছি, এখন আরো কম। তার মানে পাট সহ তুলাকে কৃষিরা পণ্য করা হয়েছে। কৃষি পণ্য রপ্তানিতে আমাদের আয় তেমন একটা নেই। আমরা যে শাকসবজি ফলমূল যা এক্সপোর্ট করি সেটা হলো এথনিক মার্কেট, মানে বাংলাদেশের অধ্যুষিত এলাকায় বাংলাদেশিদের জন্য। বিদেশে যে এলাকাগুলোতে বাংলাদেশিরা থাকে ওখানকার দোকানে, তার মানে মেইন স্ট্রিম মার্কেটে কিন্তু আমার প্রোডাক্টগুলো যায় না। মেইন স্ট্রিম মার্কেট কি? সুপার মার্কেটগুলো। ইউরোপের কেনাকাটার 80% হয় সুপার মার্কেটে। ধরেন টেস্কো, 7-Eleven, আলদা, আলদি অথবা ওয়ালমার্ট, এই যে সুপার মার্কেটগুলো, বড় বড় সুপার মার্কেট, সেখানে আমাদের পণ্যগুলো নিতে চায় না। কেন নিতে চায় না? যে আমার পণ্যটা যে নিরাপদ সেই তার কোনো সার্টিফিকেশন নাই। এই জন্যই আমরা বলে থাকি যে কৃষি পণ্যের সার্টিফিকেশন, আমরা বলি যে কৃষি পণ্যের সার্টিফিকেশন এটা একটা নতুন বিষয়। যে একবার বেলা হতে আমরা একটা ট্রেনিং এ গেলাম, এক চাচাকে বলতেছি, চাচা আপনার এখান থেকে তো ইংল্যান্ডে সবজি যায়, লেবু যায়, পটল যায়, তা আপনার এগুলো তো সার্টিফিকেট লাগে। চাচা বলতেছে, স্যার এটা কি কথা বলেন, আমার নিজেরই সার্টিফিকেট নাই, আপনি বলেন আমার পটলের সার্টিফিকেট লাগবে, এটা কোনো কথা হইল? এখন বিষয়টা তো আমাদের কাছে আসলেই না। আপনার এখন যদি বলি যে মোটার সার্টিফিকেট লাগবে, কেমন না বিষয়? কিন্তু মনে রাখবেন, আন্তর্জাতিক পণ্যটা যদি আন্তর্জাতিক পণ্য হয়, যখন বিদেশে যাবে এটা আন্তর্জাতিক, তখন আপনাকে আন্তর্জাতিক নিয়ম মানতে হবে। ওই চাচাকে বললাম যে চাচা আপনি তো লন্ডন যাবেন না, আপনার সার্টিফিকেটের দরকার নেই। লন্ডন যাবে আপনার ফসল, এই জন্য এটা সার্টিফিকেট লাগবে। আর আপনি যদি লন্ডন যেতে চান আপনারও সার্টিফিকেট লাগবে। তো বিষয়টা এই ধরনের। আমরা একটু দেখি কৃষিতে কি কি সার্টিফিকেট আছে, আমরা একটা ধারণা নিই। আমরা বলছি যে আমরা থাইল্যান্ডের উদাহরণ দেই, ফিলিপিনের উদাহরণ দেই, ভিয়েতনামের উদাহরণ দেই কৃষিতে। তারা অনেক ভালো করছে, সারা পৃথিবীতে তাদের পণ্য পাওয়া যায়। কিন্তু তারা এই সার্টিফিকেশন নিয়ে কাজ শুরু করেছে 2004 সালে।
আজ থেকে 21 বছর 20 বছর আগে, সেই জন্য আজকে তারা একটা ভালো অবস্থায় আছে সারা পৃথিবীতে। আর আমরা সার্টিফিকেশনের কথা শুনতেছি এখন, তার মানে আমাদেরও একটা অবস্থায় যেতে একটু সময় লাগে। এই উত্তম কৃষি চর্চার বৈশ্বিক সার্টিফিকেট সারা পৃথিবীতে যেটা গ্রহণযোগ্য, সেটার নাম হলো গ্লোবাল গ্যাপ। গ্লোবাল গ্যাপ এরাই গ্যাপটা সূচনা করেছে, গুড এগ্রিকালচার সার্টিফিকেট। আর আমাদের দেশের যে সার্টিফিকেট সেটার নাম হলো কি বাংলাদেশ গ্যাপ। বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেশন এখন শুরু হয়নি, হবে। এখন আপনি কোন সার্টিফিকেটটা নেবেন? আপনারা যারা নতুন কৃষিতে আছেন তারা অবশ্যই বাংলাদেশ গ্যাপ দিয়ে শুরু করবেন। আমরা আশা করতেছি আগামী 2-3 মাসের ভিতরে বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেশনটা শুরু হবে। আর যখন আপনি ভালো বায়ার হবেন, বায়ার যদি আপনাকে বলে যে আমার গ্লোবাল গ্যাপই লাগবে, তখন বায়ার যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনি গ্লোবাল গ্যাপে যাবেন, কারণ গ্লোবাল গ্যাপটা ব্যয়বহুল, আপনার সক্ষমতার বিষয় আছে। তাহলে এই যে সার্টিফিকেট, এই গ্যাপ, গ্লোবাল গ্যাপ অথবা বাংলাদেশ গ্যাপ, এই সার্টিফিকেট আপনাকে কি নিশ্চয়তা দিবে? আপনার ফসলটা কি নিরাপদ, আপনার নিরাপত্তা নিশ্চয়তা দিবে। আমরা যদিও বলে থাকি গ্যাপ মোটা দাগে 3টা বিষয়ের নিশ্চয়তা দেয়। একটা হলো ফুড সেফটি, একটা হলো এনভায়রনমেন্টাল সেফটি, পরিবেশের ক্ষতি হবে না। 3 নম্বর হলো ওয়ার্কার হেলথ সেফটি এবং ওয়েলফেয়ার, আপনার খামারে যে শ্রমিকরা কাজ করে তাদের নিরাপত্তা কল্যাণ, সেটাও গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু আমরা একটা গার্মেন্টসের ছবি দিচ্ছি ওখানে, যে কমপ্লায়েন্স, যারা গার্মেন্টসের ধারণা আছে তারা জানেন কেন ওখানে ওয়ার্কার হেলথ সেফটি মানতে হয় না। না মানলে কি ওই প্রোডাক্টটা নিবে? আপনি তো বলতে পারেন আমার শ্রমিক খাইছে না না খাইছে তোমার কি, তোমার দরকার শার্ট, তুমি শার্ট পেলেই তো হইল, কেউ মানবে? মানবে না। এবং আমাদের এই আগে কিন্তু কমপ্লায়েন্স ছিল না গার্মেন্টসে। গার্মেন্টসে যখন কমপ্লায়েন্স আসলো অনেকেই তো খুব টেনশনে পড়ে গেল, আর ওদের ব্যবসা হবে না। কিন্তু ভেরি সারপ্রাইজিংলি আমরা এই কমপ্লায়েন্স, হাজারো কমপ্লায়েন্স অনুসরণ করে গার্মেন্টস আমরা ভালো অবস্থায় আছি। এই শ্রমিকরা যে পানি খায়, পানির টেস্ট করে রিপোর্ট রাখতে হয়, যে রুমে কাজ করে এটা তাপমাত্রা রেকর্ড রাখতে হয়, এই ধরনের অসংখ্য কমপ্লায়েন্স আছে। ডাক্তার রাখতে হয়, ডে কেয়ার সেন্টার রাখতে হয়, ওভারটাইম দিতে হয়, কত রকমের, না হলে তার থেকে পণ্য কিনে না। এটা হলো আমাদের প্রথম সার্টিফিকেট। আপনি মানুষ কি করে, অনার্স পাস করে মাস্টার্স করে, এরপরে কিন্তু আরো ডিগ্রি করে, পিএইচডি করে, পোস্টডক করে, আপনি সার্টিফিকেট একটা না একাধিক চাইলে একটাই হইতে হবে তা না। এরপরে আমাদের অনেক কৃষি উদ্যোক্তারা বলেন স্যার আমার পণ্যটা হলো অর্গানিক। তো অর্গানিক তার প্রমাণ কি? বলে স্যার আমি কোনো কেমিক্যাল দিই না। তা আপনি দেন না, এটা তো মুখে বলতে হবে, হবে? আমি একজন লোক চাকরি পেতে এসে বলে আমি গ্রাজুয়েট, প্রমাণ কি? আমার সার্টিফিকেট নেই, তাহলে কি তাকে চাকরি দিবে? দিবে না। তাহলে যিনি বলতেছেন আমার পণ্যটা অর্গানিক, তারা একটা সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটের নাম কি? সারা বিশ্বে স্বীকৃত অর্গানিক সার্টিফিকেটের নাম হলো ইউএসডিএ অর্গানিক। এটা একটা আমেরিকান সার্টিফিকেট, স্ট্যান্ডার্ডটা আমেরিকান, ইউএসডিএ অর্গানিক। এই সার্টিফিকেট যদি থাকে তাহলে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করবে আপনার পণ্য অর্গানিক। কিন্তু এই সার্টিফিকেট না থাকলে আপনি এটা অর্গানিক ডিক্লেয়ার করতে পারবেন না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে অর্গানিক সার্টিফিকেট বেশ কঠিন, আপনার না জেনে বুঝে অর্গানিকে যাওয়া ঠিক হবে না। আপনাকে পড়েন, দেখেন পারবেন কিনা, কারণ বাংলাদেশের জমিগুলো ছোট ছোট জমি এবং এগুলো গত 30 বছর আপনি সব ধরনের কেমিক্যাল দিচ্ছেন। এখন 1 বছর কেমিক্যাল না দিয়ে আপনি এটা অর্গানিক বলতে পারবেন না। এটাকে আপনি আবার ঠিক করতে গেলে আরো 10-15 বছর লাগবে, এটা লাভজনক না। তারপর আমাদের দেশে একটা কোম্পানি আছে কাজিয়ান কাজি পঞ্চগড়ে, তারা ইউএসডি অর্গানিক সার্টিফাইড, যেহেতু এটা ফেলোল্যান্ড ছিল তারা শুরু থেকে অর্গানিক করছে, জন্য সার্টিফিকেট পেয়েছে। আর একটা কোম্পানি আছে নিউট্রিশন বাংলাদেশ লিমিটেড, ওরা কার্বোমা ব্র্যান্ডের ফুড সাপ্লিমেন্ট তৈরি করে, তাদের প্রসেসিং এ ইউএসডি অর্গানিক সার্টিফিকেট আছে, বাট র ম্যাটেরিয়াল সার্টিফিকেট বিভিন্ন দেশ থেকে আনে, যেহেতু বাংলাদেশে কোনো প্রোডাকশন হয় না। একটা হলুদশী বিদেশ থেকে অর্গানিক। এই অর্গানিক সার্টিফিকেট দিতে হলে আপনাকে ইউএসডি অর্গানিক লাগবে। আরেকটা সার্টিফিকেট আছে রিজেনেটিভ। আমাদের অনেক উদ্যোক্তা আছে বলেন স্যার প্রাকৃতিক কৃষি, নাম শুনছেন না? প্রাকৃতিক কৃষি, রিজেনেটিভ হলো প্রাকৃতিক কৃষির সার্টিফিকেট, ইংরেজিতে বলে রিজেনারেটিভ এগ্রিকালচার বা অ্যাগ্রোইকোলজিক্যাল ফার্মিং, মানে প্রকৃতি নির্ভর চাষাবাদ ব্যবস্থা। এই সার্টিফিকেটটা সবচেয়ে সহজ সার্টিফিকেট। সলিডারিটি নামে একটা এনজিও সার্টিফিকেট নিয়ে কাজ করে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, সাতক্ষীরা ওই অঞ্চলে, এবং অনেক কৃষককে তারা এই সার্টিফিকেটটা নিয়ে দিয়ে
এই সার্টিফিকেটটা সহজ, বেশি কঠিন না। তবে ধরেন প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে নিয়ম কানুনের কিছু পার্থক্য আছে। গ্লোবাল কাপ যখন আপনি করবেন অথবা গ্যাপ যখন করবেন, আপনি কিন্তু মালচিং পেপার ব্যবহার করতে পারবেন, প্লাস্টিক মালচ। কিন্তু যখন আপনি রিজারেক্টে করবেন তখন আর প্লাস্টিক মালচ আপনাকে অ্যালাউ করতে হবে না। কারণ কি, রিজারেক্টের সার্টিফিকেটটাতে পরিবেশ বেশি ইম্পর্টেন্ট। এখন প্লাস্টিক যেহেতু পরিবেশের জন্য ক্ষতিকর, এই জন্য সে এটাকে অ্যালাউ করে না। এই ধরনের বিষয় আছে। আমরা বলে থাকি যে সার্টিফিকেট হয় দুই ধরনের, একটা হলো ম্যান্ডেটরি আর একটা হলো ভলান্টারি। এই যে বসুন্ধরা কোম্পানির দেখেন, এখানে দেখেন বিএসটি এর একটা লোগো আছে, তাই না? এটা তার ম্যান্ডেটরি সার্টিফিকেট, এটা ছাড়া সে ব্যবসায়ী করতে পারবে না বাংলাদেশের আইন অনুযায়ী। কিন্তু এর পাশাপাশি সে সার্টিফিকেট নিয়েছে আইএসও 9000, আইএসও 14000, নিচে লেখা আছে, এগুলো ভলান্টারি সার্টিফিকেট। আমার দরকার হলে আমি দিব, দরকার না হলে আমি দিব না। আইএসও 9000 হলো কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আইএসও 14000 হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। মানে সে বলতেছে যে আমি এই টিস্যু উৎপাদন করতে গিয়ে পরিবেশের কোনো ক্ষতি করি নাই। আইএসও 45001 সেটা হলো অকুপেশনাল হেলথ সেফটি এন্ড ওয়ার্কার ওয়েলফেয়ার। তাহলে এরকম এই সার্টিফিকেশনগুলো শুরু করেছিল আইএসও শুরু থেকে, এটা আইএসওই শুরু করে, এবং এগুলো সব ভলান্টারি সার্টিফিকেট। আপনি দরকার হলে নেবেন, দরকার না হলে নেবেন না। যেমন আইএসও 9000, এটা কিন্তু খুব বেশি কোনো টাকাও লাগে না, 50,000 1 লাখ টাকা হলেই পাওয়া যায়। আপনার কোম্পানি আছে, এটাকে যদি আপনি আইএসও সার্টিফাই করেন 9000, তাহলে আপনি যখন করসপন্ডেন্স করবেন কোনো একজন ইন্টারন্যাশনাল বায়ারের সাথে, সে বায়ারের সাথে আপনি ইমেল করলেন, সে আপনার উপর একটা আস্থা পাবে যে তার কোম্পানিটা আইএসও সার্টিফাইড, তার একটা ভালো ওয়েবসাইট আছে। কিন্তু আপনি দেখা গেছে কোনো কিছুই নাই, একটা ওয়েবসাইট নাই, কোনো কিছু নেই, তাহলে একজন বায়ার কেন আপনার উপর আস্থাটা রাখবে? আস্থা রাখাটা কঠিন। আমরা যখন প্রফেসরদের সাথে ইমেল করি বিভিন্ন কারণে, প্রফেসর কিন্তু আমার প্রোফাইল দেখে, স্টুডেন্টকে দেখে যে স্টুডেন্টের আইডিএস আছে কিনা, রেজাল্ট কেমন, তার সিজিপিএ কত, অথবা পাবলিকেশন আছে কিনা, তারপরে কিন্তু প্রফেসররা রিপ্লাই দেয়। না হলে তো তার পিছনে সময় দিয়ে লাভ নেই। এই আইএসও একটা স্টুডেন্ট। এছাড়া অনেক সার্টিফিকেট রয়েছে, যেমন হালাল সার্টিফিকেট। হালাল সার্টিফিকেট কে দেয়? বিএসটিআই। হালাল পণ্যের একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় মার্কেট আছে। কিন্তু আমি মন চাইলে, আমি জানি এখানে এটা হালাল, কিন্তু আমি চাইলে এখানে হালাল লোগো দিতে পারবো না। আমাকে বিএসটিআইতে আবেদন করতে হবে, আমি অনুমোদন পাবো, তারপরে এখানে আমি হালাল লিখতে পারবো। এবং হালাল শুধু প্রোডাক্টে হয় তা না, হালাল প্রসেসে হয়, হালাল সিস্টেমেও হয়। স্লটার হাউস, কসাইখানা, এটাকে আপনি হালাল সার্টিফিকেট দিতে পারেন। আপনি একটা কোম্পানি অথবা একটা সিস্টেমকেও আপনি হালাল সার্টিফিকেট দিতে পারেন। এরপরে একটা সার্টিফিকেট এখানে লেখা আছে হেসাব। হেসাবে কি হয়? হ্যাজার্ড অ্যানালাইসিস, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। কিসের জন্য লাগে? মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর জন্য আপনার যেটা লাগবে হেসাব। এখন অনেকে কাঁকড়া চাষ করেন, তার জন্য হেসাব লাগবে। যিনি কুসিয়াটা মাছ খান, এই ফিশ, তাহলে তার জন্য হেসাব সার্টিফিকেটটা লাগতে পারবে। মাছ, মাংস, ডিম, দুধ এই জাতীয় পণ্যের ক্ষেত্রে। তারপরে জিএমপি, জিএসপি, এগুলো হলো প্রসেস ফুডের জন্য। অনেকে আপনারা ঘি নিয়ে কাজ করেন, তারপরে সরিষার তেল, এটা সেটা, এই যে প্রসেস ফুড, মুড়ি, চিরা, যাই বলেন, সেটার জন্য আপনার যেটা লাগবে জিএসপি আর জিএমপি, গুড ম্যানুফ্যাকচারার প্র্যাকটিস, গুড হাইজিন প্র্যাকটিস। তার মানে আমরা দেখছি যে ফসল উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আমার বিভিন্ন ধরনের সার্টিফিকেট লাগবে। আপনার কাছে এখন কঠিন মনে হতে পারে, বাট আপনি এখন একটা ব্যবসা শুরু করেছেন, একসময় তো ব্যবসা বড় হবে, আপনার জানা থাকলো যে আমার এই সার্টিফিকেটগুলো ভবিষ্যতে লাগবে, সেই ধারণাটা দেবো। তাহলে আমরা বলছি যে গ্যাপ হলো একগুচ্ছ নিয়ম কানুন, যেটা অনুসরণ করলে আপনাকে তিনটা বিষয়ের নিশ্চয়তা পাবেন। একটা হলো ফুড সেফটি, এনভায়রনমেন্টাল সেফটি, ওয়ার্কার হেলথ সেফটি ও ওয়েলফেয়ার। এবং গ্যাপের পার্ট দুইটা, একটা হলো প্রোডাকশন আর একটা হলো পোস্ট হারভেস্ট বা ব্যাক হাউস। প্রোডাকশনে আমরা এটা বলি প্রি প্রোডাকশন, প্রি হারভেস্ট, হারভেস্ট। একটু হলো ফিল্ডের কাজ, মাঠের কাজ। হারভেস্টের পরে, সংগ্রহ করার পরে বাকি কাজগুলোকে বলা হয় ব্যাক হাউসের কাজ। এখানে ওয়াশিং আছে, সর্টিং আছে, গ্রেডিং আছে, ট্রিমিং আছে, পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট আছে, কুলিং আছে, প্যাকেজিং আছে, লেবেলিং আছে, ইনক্লুডিং লেবেলিং। লেবেলিং এরও কিন্তু গাইডলাইন আছে বিভিন্ন দেশে, এক্সপোর্ট করতে গেলে প্যাকেজিং এর গাইডলাইন আছে, কুলিং এর গাইডলাইন আছে। তো কোন পণ্য কি পরিমাণ কুল করবে, কোন দেশে পাঠাবে, এগুলো কিন্তু একটা বিশাল কর্মজ। আপনি লেবু পাঠাবেন লন্ডনে, বলে দেওয়া আছে গাইডলাইনে আইসোফিনাইল, ফিনাইল দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। দেশের
একটা দেশের এক এক নিয়ম কানুন আছে, আপনি মনে করলেন আমি আম পাঠাবো, আমের পাতা শুদ্ধা লম্বা একটা ডাটা সহ পাতা সহ পাঠাই, আপনার কাছে ভালো লাগতেছে, ভালো লাগলে হবে না, আন্তর্জাতিক নিয়ম কানুন মানতে হবে। তাদের গাইডলাইন হলো যে 1 ইঞ্চির বেশি রাখা যাবে, তাহলে আপনি কিন্তু 1 ইঞ্চির বেশি রাখতে পারবেন না, এই নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হবে। আমরা একটু দেখি যে কি কি কারণে উৎপাদিত ফসল অনিরাপদ হয়, অনিরাপদ হওয়ার কারণগুলো কি। যদি আমরা জানি কেন অনিরাপদ হয়, তাহলে আমরা এটাকে নিরাপদ করতে পারবো। মোটা দাগে আমরা দেখি গ্যাপে 3 ধরনের হ্যাজার্ড আছে, 3 ধরনের। একটা হলো কেমিক্যাল, একটা বায়োলজিক্যাল, আর একটা হলো ফিজিক্যাল। বাংলাদেশের জন্য ফসল উৎপাদন করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কেমিক্যাল হ্যাজার্ড হলো পেস্টিসাইড রেসিডিউ। আপনারা যে বীজ দেন বা বালাইনাশক দেন, তার একটা অংশ ফসলে থেকে যাবে, যখনই থেকে যাবে তখনই এটা নিরাপদ থাকবে না। আমরা সুইডেনে আতপ চালে পেস্টিসাইড পাওয়া গেছে, মুড়িতে পাওয়া গেছে, চিরাই পাওয়া গেছে, রেড অ্যালার্ট জারি করছে, এখন আমরা এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছি। তার মানে হলো আপনি যখনই কোনো পেস্টিসাইডের রেসিডিউ থাকবে এটা নিরাপদ। এবং আমাদের দেশে কি থাকে না থাকে না, আমরা যেভাবে চারপাশ করি কোনো নিয়ম কানুন মানি না। এই জন্য বালাইনাশকের বোতলের গায়ে আমরা প্রস্তাব করেছি প্রি হারভেস্ট ইন্টারভেল, PHI, একটা দিন লেখা থাকবে, 7 দিন, 10 দিন, 15 দিন, 2 দিন, 5 দিন, এটা বড় করে লিখে দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে। এটা সম্ভবত বাধ্যতামূলক করা হবে। তো এই যে একটা ওষুধ কিনলেন, 20 কিনলেন, এটার গায়ে লেখা 7 দিন, এর মানে হলো এটা স্প্রে করার পরে 7 দিনের ভিতরে এটা ফসলটা খাওয়া যাবে না। তাহলে গাছের পর্যায় থেকে আপনি ঠিক করবেন কোন সময়ে আপনি কোন ওষুধটা দিবেন। আপনার 3 দিন পর পর ফসল সংগ্রহ করা লাগে, তাহলে আপনাকে এখন জৈব বালাইনাশকে যেতে হবে অথবা গ্রিন পেস্টিসাইডে যেতে হবে, যেগুলো প্রি হারভেস্ট ইন্টারভেল 3 দিনের ভিতরে। তাহলে এইটা যদি আমি না করি তাহলে কোনো অবস্থায় আপনারা যে বিদেশে আম পাঠাই, কোন আম পাঠাই? ব্যাগিং করা। কেন ব্যাগিং করা আম পাঠাই? কারণ ব্যাগিং করা আমি আমার পেস্টিসাইড স্প্রে করা লাগে না, আমি অনেক আগে একবার করছি, করি নেই। আবার ব্যাগিং করা আম দিলে এটার ভিতরে পোকা থাকে না, ওই যে ফ্রুট ফ্লাই, এটা সাথে এক্সপোর্ট করা যায়, এই জন্য আমরা ব্যাগিং করা লাগে। তাহলে এটা হলো একটা। আরেকটা হলো হেভি মেটাল বা ভারী ধাতু, যেমন আমাদের একটা কোম্পানি হলুদের গুঁড়া পাঠাইছে বিদেশে, ওটার মধ্যে সীসা লেড পাওয়া গেছে 100 গুণ, 1 গুণ 2 গুণ না, 100 গুণ। এখন আমরা তো সারপ্রাইজ, এত লেড থেকে আসে। এখন ওনাদেরকে যখন বলা হলো, ওনারা বলে যে মাটির দোষ। কার দোষ? তো মাটির মধ্যে মনে ছিল, মাটিতে ছিল না, তুমি মিশাইছো। এটা রং রে ব্রাইট করার জন্য কি করছো না করছো এগুলো তো বলা কঠিন। আমাদের দেশে তো রুট কজ অ্যানালাইসিস হয় না, আসলে কোত্থেকে সীসাটা আসবে এটা বের করাটা জরুরি ছিল। কিন্তু আমরা কি করি, ও আচ্ছা ঠিক আছে ধরা পড়ছে, পাঠাবোই না, অসুবিধা নেই, আর ওটা বাদ। এরকম ধরেন আপনি একটা জমির মধ্যে আপনার পানিতেও আর্সেনিক, মাটিতেও আর্সেনিক, আপনার এখানে প্রচুর নদী গেলেন, প্রচুর গাছ, প্রচুর এমন একটা গাছ যেটা আর্সেনিক আপডেট করে, তাহলে ওই নদীর মধ্যে আর্সেনিক চলে, তাহলে এটা একটা ভারী ধাতু। এখন এগুলো যদি প্রত্যেকটার একটা সীমা আছে, সীমা ক্রস করলে কি আর নিরাপদ থাকবে? থাকবে না। তাহলে এগুলোকে আমরা বলতেছি রাসায়নিক হ্যাজার্ড। এরপরে জৈবিক হ্যাজার্ড কি হতে পারে বলেন তো, একটু আইডিয়া দেন। জৈবিক হ্যাজার্ড বাংলাদেশের একমাত্র মহিলা হসপিটালে ভর্তি হলেন ইংল্যান্ডে, লন্ডনে, পেটের ব্যথা। ডাক্তার টেস্ট করে দেখে পেটের মধ্যে সালমোনেলা একটা ব্যাকটেরিয়া। ডাক্তার তো অবাক হয়ে গেল, লন্ডনের পানি তো ভালো পানি, পানির মধ্যে তো ব্যাকটেরিয়া থাকার কথা না, তাহলে ওনার পেটে ব্যাকটেরিয়া গেল কিভাবে? তাহলে খাওয়ার মাধ্যমে গেছে। ওরা হাজবেন্ডকে বললেন যে খাবারগুলো নিয়ে আসে, যা যা আপনি খাইছে আমরা টেস্ট করে দেখি। টেস্ট করলো তো ওনার মধ্যে সালমোনেলা পায়। এরপর ওনাকে অ্যাডমিট করে রাখলো, পরদিন রাউন্ডে আসলো ডাক্তার। আয়সা থেকে মহিলা কিসের পাতা মুখে দিয়ে চাপায় খাইতেছে, কি পাতা? পান পাতা। ডাক্তারের সন্দেহ হইল, উনি এটা মাইক্রোস্কোপের নিচে টেস্ট করে দেখে সমানে সালমোনেলা, গিজ করে। আর মহিলা খাইতেছে কাঁচা, রান্না করে তো খাইতেছে না, যে ব্যাকটেরিয়া মারা যাবে। এরপর উনি বললেন কোথেকে গেছে? তমুক দোকান, লোক পাঠাইছে। তমুক দোকান কোথেকে আছে? বাংলাদেশ থেকে আছে। এটা একটা চিঠি লিখলো, প্ল্যান কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন ইনভেস্টিগেশন করে দেখে ঘটনা সত্যি, বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশকে 5 বছরের নিষেধাজ্ঞা দিচ্ছে, 5 বছর, আজ থেকে 10-12 বছর আগে 5 বছরের নিষেধাজ্ঞা যখন দেয়,
পুরো ইউরোপিয়ান ইউনিয়ন সহ। তখন আমাদের পানের এক্সপোর্ট হতো বছরে 500 কোটি টাকা, আর 5 বছর আমি পান পাঠাইতে দিত। এখন আবার পান এক্সপোর্ট শুরু হয়েছে টুকটাক, মার্কেট কি খালি থাকে? এই যে 5 বছর আমি পাঠাই নাই, আমার মার্কেট আরেকজনে নিয়ে নিচ্ছে না, ইন্ডিয়া মার্কেট দখল করে গেছে। মার্কেট তো ক্রিয়েট করতে হয়, 5 বছর আপনার প্রোডাক্ট আছে, কেন মার্কেট থাকবে? এখন আবার পান পাঠানো শুরু হয়েছে টুকটাক, কিন্তু ওই টেস্ট বাধ্যতামূলক করে দিয়েছে সালমোনেলা যাতে না হয়। এখন সালমোনেলা বাংলাদেশে এই যে ডায়রিয়া হাসপাতাল, কি কলেরা হাসপাতাল, আইসিডি দিয়ে, এটা তো সব দেশে নাই, বাংলাদেশে আছে। কারণ এই দেশে ডায়রিয়া, কলেরা, আমাশয়, পেটের পীড়া, এইটা সেইটা ওইটা লাগিয়ে গেছে, এবং এগুলো সব পানিবাহিত জীবন, ইকোলাই, সালমোনেলা, শিগালা, এইটা সেটা। তো এখন একজন ইম্পোর্টার যদি আপনার থেকে শাকসবজি নেয়, তার মাথার মধ্যে তো এই চিন্তা থাকবে, এই দেশে তো কলেরার জীবন আছে, শাকসবজির সাথে যদি এই জীবনে চলে আসে। পানের ক্ষেত্রে কি হয়েছে? পান তো উপরে থাকে, জীবন ওখানে যাওয়ার কথা না। পান তোলার পরে যে পানি দিয়ে দিচ্ছে, সে পানির মধ্যে জীবন হচ্ছে। আর গ্যাপ এই কথাগুলোই বলে যে হারভেস্ট এবং পোস্ট হারভেস্টে তুমি যে পানি ব্যবহার করবা, সেই পানির ভিতরে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি, মানে যে পানি সুপেয় পানি, যে পানি তুমি খাও, যে পানি খাইলে তুমি অসুস্থ হবে, সেই পানি। বলছে যে হাত দিয়ে ফসল ধরবা, হাতটা সাবান দিয়ে ধুইতে হবে। খারাপ কথা না, কিছু ভালো প্র্যাকটিস। বলছে যে ফসলটা তুমি তুললা জমি থেকে, এটা মাটিতে রাখা যাবে না, মাটিতে রাখলে জীবাণু সংক্রমণ করবে, একটা প্লাস্টিকের পরিষ্কার ক্যারেটে রাখো। এই ধরনের প্র্যাকটিস। যে জমিতে তুমি চাষবাস করো, সেই জমির ভিতরে যাতে গরু, ছাগল, হাঁস, মুরগি ঢুকতে না পারে। ঢুকলে কি হবে? মলমূত্র ত্যাগ করবে, জীবাণু সংক্রমণ হবে। এগুলো কি খারাপ কথা বলছে কেন? সব তো ভালো কথাই বলছে। এই গ্যাপ হলে ভালো প্র্যাকটিস, কিছু ভালো প্র্যাকটিস, যেটা করলে আপনার ফসলটা কি হবে? নিরাপদ। ধরেন লাল শাক, পালং শাক জমি থেকে তুলছে, এটা কিন্তু ভালোই ছিল। তোলার পরে এসে পানিতে ডুবাইল, আশেপাশে যা পানি পাইছে শেষ। আচ্ছা, পানিতে ডুবাই নাই, ধরলাম ভালো পানি দিয়ে ধুইছে। এরপরে এই যে বাজারে আসছে, ওই বাজারের চাচা মিয়া পাশে একটা রঙের বালতি রাখে, পানি সারাদিন ছিটায়, বাথরুমে গেছে, হাত ধুইছে কি ধুই নাই, না এখানেই ধুইছে, ধুইয়া ছিটানো শুরু করছে। তাহলে এটা কি আর আপনার সেফ থাকবে? আমরা বেঁচে আছি কেন? কারণ আমরা রান্না করে খাই। আর বিদেশিরা কি অধিকাংশ কাঁচা খায়, এই জন্য তাদের জন্য এটা ঝুঁকি বেশি। এবং ফুডবর্ন রিস্ক জিরো টলারেন্স, তারা এখানে কোনো আপোষ করবে না। বাংলাদেশের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আপনার এই বায়োলজিক্যাল থ্রেট থেকে ফসলকে মুক্ত রাখা। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের ইমেজ তো ভালো না। বাংলাদেশ নিয়ে সার্চ দিলেই এগুলো চলে আসে, যে কোনো বায়ার বুঝতে পারে, ও আচ্ছা তোমার এই প্রবলেম আছে, তোমার তো জমিতে আর্সেনিক আছে, তোমার তো এরকম ঘটনা আছে। তাহলে এইখানে এই জন্য আমাদের সার্টিফিকেশনটা আরো বেশি জরুরি, আস্থার জন্য। আস্থা না হলে সে আমার থেকে পণ্য নেবে না, সেই ঝুঁকিটা নেবে। আমরা বলছি যে গরু, ছাগল, হাঁস, মুরগি অ্যালাউড না। ফিজিক্যাল হ্যাজার্ড, এখানে কিছু তালিকা দেওয়া আছে, এগুলো যদি ফসলের সাথে যায়, সেটাও কিন্তু গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য। এই জন্য আপনাদের যদি সেন্ট্রাল প্যাক হাউসে নিয়ে যায় শ্যাম্পুরে, সেখানে দেখবেন তাদের এসওপি আছে, নিয়ম কানুন আছে। ঘড়িটাও খুলে রাখতে হয়, আংটি খুলে রাখতে হয়, কানের দুল, গলার হাত খুলে রেখে তারপরে কাজ করতে হয়। এবং কাজ করার সময় হাত সাবান দিয়ে দিতে হয়। তারপরে আর কি করতে হয়? এখানে একটা ছবি আছে, কোন ছবিটা ঠিক আছে আপনাদের মনে হয়? একদম ঠিক আছে, চেহারা সুন্দর দেখছেন তো, এই জন্য মনে হয় ঠিক আছে, আসলে একদম ঠিক নেই। এটা হলো একটা পাতা জাতীয় শাক, মাথায় কি হেয়ার ক্যাপ করছে, তোর চুলের মধ্যে কি ভিটামিন আছে? আপনি তো খাইতে গেলে বইয়ের চুলই ভালো লাগে না, ওনার চুল পড়তে পারে না, নাকি তার চুল এটা আর্টিফিশিয়াল পরে না, তারপরে তার হাসি আসতে পারে না, মুখে মাস্ক পড়ছে, তার মানে আপনাকে মনে রাখতে হবে হাইজিন, যেটা কোভিডের সময় শিখছে, এটাই হাইজিন। এই হাইজিন আপনাকে মেনটেন না করলে আপনার ঝুঁকি থাকবে। এবং ছোট একটা উদাহরণ দেই, একটা কোম্পানি সে ফ্রোজেন ফুডের ব্যবসা করে, মানে সিঙ্গারা, সমোসা এগুলো বিক্রি করে, ওইটা ফ্রোজেন। সে ইংল্যান্ডে এক কন্টেনার প্রোডাক্ট পাঠাইছে, ফ্রিজিং কন্টেনার, রেফার্ড কন্টেনার, পুরোটা তারা বাতিল করে দিয়েছে। কেন বাতিল করছে? বলে যে আমরা এমন কিছু জিনিস পাইছি এখানে যেটা ফুড না। তো কি পাইছো? কি যে পাইছে এটা আমরাও বুঝে না। আরে কি মুসিবত, সে কি পাইছে সেটাও বুঝে না, কিন্তু বাতিল করে দিয়েছে। এখন তো এই কোম্পানির মাথা খারাপ, প্রোডাক্ট বাতিল হওয়া মানে তাকে বিশাল লস না। তো ওরা তখন আমাদের শরণাপন্ন হইল, আমরা তাদেরকে বুদ্ধি দিলাম
যে তার ছবি পাঠাইতে বলেন, সে কি পেয়েছে আমরা দেখি, নাহলে তো আমিও বুঝতেছি না সে এমন কি পাইলো যেটা সে ছিল না। সে ছবি টবি পাঠাইল, তখন দেখলাম আরে তো মজার জিনিস। কি জিনিস পাইছে? চুল না, চুল তো চিনবে, চুল চিনবে না। এটা পাইছে হলো পাটের আঁশ। পাটের আঁশ ছাড়া ওই যে সত্যি রশির আঁশ, ওইরকম আঁশ আছে, ওইটাই সে ধরছে, ওটা বাতিল করে দিচ্ছে। এখন আপনাকে মনে করতে পারেন যে পাটের আঁশ খাইলে কি হয়, এরকম কত কিছু খাই আমরা ওজন করে খাই, আপনি খান, কিন্তু বিদেশি তো মানবে না। তারা তো আপনি বলেন নাই ইনগ্রেডিয়েন্টের মধ্যে আমি আটা, ময়দা, চিনি, তেল, লবণ, পাটের আঁশ দেখছেন আপনি, তাহলে সে মানবে। এবং সে স্ত্রীর কারণে বাতিল। তার মানে হলো যেখানে এটা প্রসেস করছে, হয়তো ফ্লোরে, মেঝেতে, সেখানে সার বস্তা, রশি টসি কোনোভাবে আসছে এবং সেটা হাইজিন মেনটেন করেনি। তার মানে কি হাইজিনটা যে ইম্পর্টেন্ট, এটা এগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কেস স্টাডিতে শিখছি। তার মানে এই কেস স্টাডি বোঝাইল যে ছোটখাটো বিষয়ের কারণেও কিন্তু আন্তর্জাতিক বাজারে বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সুযোগ আছে। তাহলে এগুলো জিরো টলারেন্স। আমরা গ্যাপ কিন্তু রপ্তানির জন্য বাধ্যতামূলক। গ্যাপ হলো মার্কেট অ্যাক্সেস, ওই যে টেস্কোতে বিক্রি করার জন্য। টেস্কোতে বিক্রি করলে লাভ কি? 2 কেজি আমার 14 পাউন্ডে বিক্রি হবে। আমি লোকাল মার্কেটে বাঙালি দোকানের পাশে বাইরে টুলের মধ্যে বিক্রি হয় 8 পাউন্ড, 7 পাউন্ড। তাহলে এই যে প্রিমিয়াম প্রাইস, প্রিমিয়াম মার্কেট, প্রিমিয়াম প্রাইস, এই মেইনস্ট্রিম মার্কেটে ঢোকার জন্য আমার গ্যাপ লাগবে। কিন্তু গ্যাপ ছাড়াও আমি এক্সপোর্ট করতে পারি। সেটা হলো প্ল্যান কোয়ারেন্টাইনের এসপিএস আপনি যদি মানেন এক্সপোর্ট করতে পারবেন। এখন হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশ থেকে 2টা প্রোডাক্ট গেছে, একটার মধ্যে গ্যাপের লোগো আছে, একটার মধ্যে নাই। তো অফিসার কোনটার দিকে দৌড় দিবে? যেটার মধ্যে নাই, তার সন্দেহ ওইখানে বেশি থাকবে। এটা খুব স্বাভাবিক। অনেক সময় আমরা বলি প্রসেস ফুডে গ্যাপ লাগে কিনা, অবশ্যই লাগে। আপনি এই যে কুকিজটা বানাইছেন, বিস্কিট বানাইছেন, এর মধ্যে ডিম দিচ্ছেন, দুধ দিচ্ছেন, ডিমের মধ্যে যদি অ্যান্টিবায়োটিক থাকে, দুধের মধ্যে যদি মেলানিন থাকে, তাহলে ওইটা বিস্কিটে আসবে না। এই জন্য বলা হয় যে র ম্যাটেরিয়াল যদি সেফ না হয়, আপনার ফিনিশ প্রোডাক্ট সেফ হবে না। আর ওটার মধ্যে যদি পেস্টিসাইড থাকে, এই পেস্টিসাইড, কিছু কিছু পেস্টিসাইড আছে হিটে নষ্ট হয় না। এর মধ্যে সবচেয়ে খারাপ ছিল ডিডিটি, যেটা সারা পৃথিবী মিলে নিষিদ্ধ। এই ডিডিটি যখন আবিষ্কার হয়, মুলারকে নোবেল প্রাইজ দেওয়া হয়। আরে তুমি তো যুগান্তকারী একটা কাজ করলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক তো মশার কামড়ে মারা যাবে, শুধু এই ডিডিটি এসে তাদেরকে বাঁচাই দেবে। না হলে মশার কামড়ে অর্ধেক সোলজার মারা যাবে। জঙ্গলে গিয়া যুদ্ধ করা, যুদ্ধ পরে আগে তো বাঁচবে, আগে বলে এই ডিডিটি তখন তাদেরকে বাঁচাইছে, তাই সেজন্য নোবেল প্রাইজ দেবে। সেই ডিডিটিকে সারা বিশ্ব মিলাবে, কারণ এটা কোনোভাবে নষ্ট হয় না। পৃথিবী কোনোভাবে এটাকে ডেস্ট্রয় করা যায়। আপনি 1000 ডিগ্রি না, যত 1000 ডিগ্রি তাপমাত্রা দেন তাও নষ্ট হয়। পেস্টিসাইডের মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে